নমস্কার। দ্য প্লুরালস এর বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমরা জানি যে গত কয়েকদিন আগে, বস্তুত গত সপ্তাহে, গত 4 এবং 5ই অক্টোবর গোটা উত্তরবঙ্গ জুড়ে এক সাংঘাতিক পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রায় আকাশ ভাঙা বৃষ্টি, 4 তারিখ সন্ধ্যা থেকে 5 তারিখ সকাল অবধি, তার সঙ্গে পাল্লা দিয়ে ওপরে ভুটান এবং সিকিম থেকে জল আসা, বন্যা, তার সঙ্গে ল্যান্ডস্লাইড, বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং এ প্রায় সরকারি হিসেব মতো প্রায় 500-র আশেপাশে ল্যান্ডস্লাইড। সব মিলিয়ে এক অভূতপূর্ব পরিস্থিতি। দার্জিলিং, শিলিগুড়ি, শিলিগুড়িতে অতটা বেশি নয়, কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং গোটা উত্তরবঙ্গ জুড়েই হয়েছিল। দার্জিলিং এবং আশেপাশের অঞ্চলে আহ, এই বিপর্যয়টা নতুন কথা নয়। বস্তুত দার্জিলিং নামটা, দার্জ কথাটার মানে হচ্ছে থান্ডার বোল্ট। দার্জিলিং শব্দটার জন্মই হয়েছে থান্ডার বোল্ট থেকে, অর্থাৎ বিদ্যুৎ চমক থেকে। কিন্তু এইরকম পরিস্থিতি, মানুষের এতটা সমস্যা, প্রায় 40 জন মারা গেছেন, বন্যপ্রাণী প্রচুর মারা গেছে, এমনটা দেখা যায়নি। এটা ঠিকই যে জলবায়ু পরিবর্তনের কারণে আহ গোটা পৃথিবীর সঙ্গে সঙ্গে, গোটা দেশের সঙ্গে সঙ্গে, রাজ্যের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ বিপদ বাড়ছে। এবং আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি, 1890 সাল থেকে ফিগার দেখি, তাহলে দেখবো যে বহুবার হয়তো বন্যা হয়েছে, নানান পরিস্থিতি হয়েছে, কিন্তু গত 20 বছরে বারে বারে এই বিপর্যয় ফিরে ফিরে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু কি প্রকৃতির দিকে আঙুল তুললেই চলবে, নাকি আঙুলটা খানিকটা নিজেদের দিকেও আসবে? অর্থাৎ দার্জিলিং এবং গোটা উত্তরবঙ্গ জুড়ে যে প্ল্যানিং, সেখানে কোথাও কি ঘাটতি আছে? যা করা উচিত সেটা কি করা হচ্ছে, না হচ্ছে না? অতীতে কি হয়েছিল? বর্তমান সরকার কি করছে? কিন্তু এই সবকিছু ছাড়িয়ে, মানে পাল্টা দোষারোপের পাল্টা ছাড়িয়েও এটা উঠে আসছে, আগামী দিনে কি করবে? উত্তরবঙ্গের মানুষ আগামী দিনে বাঁচবে কি করে, যেটা বারবার চলতে থাকে। এই আলোচনা করার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন, তার থেকে উত্তরবঙ্গ নিয়ে বলার মানুষ এই মুহূর্তে খুব কম আছে। শ্রী অশোক ভট্টাচার্য। অশোকবাবু পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী, বাম আমলের, আহ, উত্তরবঙ্গের এবং শিলিগুড়ির আহ, প্রবীণ নেতা, সিপিএম এর রাজ্যের কেন্দ্রীয় স্তরের নেতা। উনি এমনকি তৃণমূল সরকার হওয়ার পরও 2000 হওয়ার পরে প্রায় 2018 সাল বা তার পরবর্তীকালে উনি মেয়র ছিলেন। অর্থাৎ শিলিগুড়িকে এবং উত্তরবঙ্গকে হাতের তালুর মতো ছিলেন। অশোকবাবু, একেবারে এই জায়গাটা থেকে শুরু করি। অনেকদিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে। যে এই যে বিপর্যয়, এই বিপর্যয়ের জন্য আঙুল আপনি কার দিকে তুলবেন? দেখুন, এটা অবশ্যই পাহাড়, উত্তরবঙ্গের পাহাড় বা উত্তরবঙ্গ, এটা তো প্রাকৃতিক বিপর্যয় প্রবণ একটা এলাকা এবং অবশ্যই বন্যা প্রবণ এলাকা। এই বাস্তবতাটা তো আমাদের মেনে নিতেই হবে। বিপর্যয় কিন্তু ব্রিটিশ আমলেও হয়েছে, বা প্রাক ব্রিটিশ আমলেও কিন্তু বিপর্যয় হয়েছে। দার্জিলিং এ পাহাড়ে বা সমতলেও বহুবার বন্যা হয়েছে। আহ আসামে যখন ভূমিকম্প হয়, তখন তার প্রভাবও কিন্তু উত্তরবঙ্গে পড়েছিল। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে, যেটা গত কয়েক বছরের মধ্যে, বিশেষ করে 2 দশক ধরে দেখা যাচ্ছে যে আহ, একটা তো হচ্ছে যেটাকে বলা যেতে পারে যে আহ, আহ, যে এই সময়ের মধ্যে সম্ভবত 88 বার, মানে গত বছর 2023 সালে সিকিমে তিস্তা নদীকে কেন্দ্র করে যে বিপর্যয়টা হয়েছিল, এবং তাতে 52 জনের মৃত্যু হয়েছিল। একদম। এখনো অনেকে কিন্তু নিখোঁজ আছে, এবং তার মধ্যে অনেক, প্রায় 10-15 জন বোধ হয় সেনাবাহিনীর মানুষেরাও কিন্তু ছিলেন। এবং ওই তারপরে রাস্তাটাও যদি এখন বলা অব্দি যায়, সাংঘাতিক বিপর্যস্ত। সাংঘাতিক এনএইচ 10টাও সাংঘাতিক বিপর্যস্ত বিপর্যস্ত। হয়েছিল। এর আগে কিন্তু যে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সিকিমের, উত্তর সিকিমেই কিন্তু উৎপত্তি স্থল ছিল, তিস্তা ভ্যালিকে কেন্দ্র করে। অর্থাৎ বলা হচ্ছিল যে তিস্তাতে একটা ফল্ট আছে, বহু জায়গায় ফল্ট আছে যেখান থেকে ভূমিকম্পের সৃষ্টি হয়, এবং এই এলাকাটা কিন্তু একটা সিস্টেমিক জোনের মধ্যে কিন্তু পড়ে। ভূমিকম্প প্রবণতাটাও কিন্তু এখানে বেশি।
সমতল এলাকায় বন্যার ইতিহাস অনেক আছে। 1968 সালে বন্যার কথাটা আমরা জানি, বিশাল জলপাইগুড়ির বন্যা। যে বন্যা, সেখানেও কিন্তু বহু মানুষের মৃত্যু হয়েছিল, বহু ক্ষতি হয়েছিল। তারপরে যদি দেখা যায় 50-এর দশকে একবার স্বাধীনতার পরে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল দার্জিলিং এর পাহাড়ে। আহ অন্যান্য সমতলের নদীতেও বন্যা হয়েছিল। এবং সেই সময়তে সবচেয়ে বড় ক্ষতিটা যেটা হয়েছিল, এক সময়তে শিলিগুড়ি থেকে সেবক হয়ে আহ, গেলখেলা বলে একটা জায়গা আছে, ওই পর্যন্ত ট্রেন যেত। এবং ওটাকে বলতো কালিম্পং রোড। ওখান থেকে তারপরে কালিম্পং এ যেতে হতো। রবীন্দ্রনাথও সেই ট্রেনে অনেকবার কালিম্পং কিন্তু গেছে। আচ্ছা। তো ওই যে প্রাকৃতিক দুর্যোগে এবং ভূমি ধসে ওই লাইনটা ছিল তিস্তার পার দিয়ে এবং সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তারপরে সে কিন্তু রেল লাইন আজ এটা কোন কিন্তু চালু বছরে, করা কোন হয়। সময় এটা, এটা কোন সময়? 50-এর 50-এর? দশক, 52-53 সাল নাগাদ সেটা হয়েছিল। আমার সেটা মনে নেই, আমি তো একেবারেই তখন মানে ছোট ছিলাম। কিন্তু আমার মনে আছে 68 সালের বন্যার কথা। এবং সেই সময়তে শিলিগুড়িতেও ওর খুবই বন্যা হয়েছিল। তার আগেও কিন্তু দার্জিলিং এ পাহাড়েও ভূমিধস হয়েছে। আজকের যে ভূমিধসটা যেটা হলো, সেটা দেখা যাচ্ছে, যেটা অনেকেই বলছে, এটা আমার কাছে ফিগার নেই, কিন্তু আমি একজন এটা বলছিলেন, 88 বার বোধহয় এই মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে। আগে কিন্তু মেঘ ভাঙা বৃষ্টি এত হতো না। হরপা বানের ঘটনাটা আগে কখনো কখনো পাহাড়ে হতো, এখন দেখছি ডুয়ার্সের তরাইতে ভীষণ ভাবে হরপা বান হচ্ছে। কিছুদিন আগে মালবাজারে হরপা বানে বোধহয় 10-11 জন ছেলে মারা গেছে। আহ, মারা গেছে। তাহলে নদীর যে গতিপথ পরিবর্তনটা, এটা কিন্তু ভীষণভাবে বেড়ে গেছে। এইগুলো কেন হচ্ছে? এইটা হওয়ার একটা অতগুলো বড় কারণ আছে। এখানে শুধু প্রকৃতিকে দোষ দিলেই চলবে না। হ্যাঁ, এই জায়গাটা দিয়ে আসছি, শুধু প্রকৃতি প্রকৃতি দোষী নয়। প্রকৃতিকে তো শুধু দায়ী করলে হবে না। প্রকৃতি তার প্রকৃতি যা দেওয়ার মানুষকে, বিশ্বকে, সেটা দিয়েছে। গান্ধীজি যেমন বলেছিলেন, প্রকৃতি মানুষকে আহ যথেষ্ট, যারা মানুষের যা প্রয়োজন সেটা সেভাবেই কিন্তু মেটাতে পারে। কিন্তু প্রকৃতি যেটা মেটাতে পারে না, মানুষের লোভ মেটাতে পারে না, লালসা মেটাতে পারে না। আজকে বেশ কিছু মানুষ, আমরা এটা দেখছি, এটা ব্রিটিশ আমলেও ব্রিটিশরাই এটা শুরু করেছিল। উত্তরবঙ্গের প্রকৃতিকে লুট করে তাদের যে শাসন পরিচালনা করা, এটা কিন্তু ব্রিটিশরাই কিন্তু শুরু করেছিল। ব্রিটিশরা কিন্তু দার্জিলিং এ এসেছিল। দার্জিলিং এ যখন হিলকাট রোড বানায়, সম্ভবত 1800 এরকম 69 সাল ক্লাব এরকম সময়তে, নাকি 1861 সালে হিলকাট রোড হয়েছিল। 1869 সালে দার্জিলিং এ যে ডিএইচআর, দার্জিলিং হিমালয়ান যে রেলওয়ে, যেটা ব্রিটিশরা তৈরি করেছিল, ওটা কিন্তু দার্জিলিং এর মানুষকে, এটা খুব মানুষকে ভালোবেসে এটা করেনি। তারা মনে করেছিল যে দার্জিলিং এ তাদের একটা থাকার একটা ভালো জায়গা হবে। আর এখানে হচ্ছে টোটালি ডেন্সলি এটা ফরেস্ট আছে এখানটাতে, এবং এই জায়গা ফরেস্ট থেকে এটাকে লুট করা যাবে। এবং এই লুট করে কাঠ, এবং তার সঙ্গে ওই ফরেস্ট এবং ওই সমস্ত এলাকাতে বিভিন্ন ধরনের আদিবাসীরা থাকতো, ইন্ডিজিনিয়াস আদিবাসীরা থাকতো। এবং আপনি কি সেই বলছেন এই লুট জায়গাগুলো, এখনো চলছে? হ্যাঁ, আপনি কি বলছেন এই লুট এখনো চলছে? এইটাই চলছে। আমি বলতে চাইছি, ব্রিটিশরা যে ঔপনিবেশিক শাসন যেভাবে শুরু করেছিল, আজকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে এই বন লুট চলছে, নতুন করে পাথর বালি লুট হচ্ছে। এবং সবচেয়ে বড় নতুন লুট যেটা শুরু হয়েছে, সেটা হচ্ছে হোমস্টের নামে দার্জিলিং এর জমি লুট। এই যে লুট হচ্ছে, এবং কি যে জায়গাগুলিতে রাস্তাটা বানানো দরকার, গরিব মানুষরা থাকে, ট্রাইবালরা থাকে, সেই জায়গাটাতে রাস্তাটা হচ্ছে না। রাস্তাটা কোথায় হচ্ছে? যেখানে হোমস্টে হচ্ছে। হোমস্টে নিয়ে আমার কোনো আপত্তি নেই। হোমস্টের কনসেপ্টটা কি ছিল? একটা বাড়ির স্থানীয় মানুষ তার একটা ঘর এই টুরিস্টদের জন্য ভাড়া দেবে। ঠিক। কিন্তু আজকে তো সেটা হচ্ছে না। সেখানে যেভাবে বড় বড় 5 তারা হোটেল হচ্ছে, আপনি আমি সেদিনকে পানবো গেছিলাম। পানবোতে একজনের নেপালি একজন মানুষ, আমি তাকে চিনি, তার বাড়িতে আমি ছিলাম। তা সে একটা একটা ঘর ভাড়া দেয়। আমি ওখান থেকে আমি দেখছিলাম পাহাড়ের ওপরে যেভাবে পাহাড় কেটে রাস্তা বানানো হচ্ছে,
এবং যেভাবে বড় বড় হোটেল করা হচ্ছে এক একটা, আপনি যদি লাভার দিকে যান ভাবতে পারবেন না। আপনি কয়েকদিন আগে এই আপনি মানাবাড়ি বলে একটা চা বাগান আছে, এই মানাবাড়ি ওদলাবাড়ির পেছনটাতে ঘিস নদীর পাড়ে। সেদিন আমার এক খুব পরিচিত লোক ওরা বেড়াতে গেছিল পুজোর সময় নিয়ে, সেখানে গিয়ে থেকে ঘিস নদীর পাড়ে, একেবারে নদীর পাড়ে এইরকম একটা বড় সেখানে মানে বড় হোটেল সেখানে করেছে। যে রিসোর্ট যে সেখানে সেখানে করেছে, বলছে এত মানে বিরাট এত সুন্দর যে ভাবা যায় না। কিন্তু ও তখন আমাকে বলছিল কিভাবে এটা পারমিশনটা পেল। তাহলে এই যে একেবারে তো হয়ে যাচ্ছে, আপনি ভাবতে পারবেন না, আমরা একটা আইন লামাহাটা করেছিলাম। থেকে আরম্ভ করে প্রত্যেক জায়গায় এই ছবি, সারা উত্তরবঙ্গের পাহাড় জুড়ে এই এই হোমস্টে সমতলে চলে চতুর্পাশ। আসছে এখন। আপনি ভাবতে পারবেন না, আপনি জলদা বা গরুমারাতে যান। গরুমারাতে একটা কলকাতার একজন বড় কর্পোরেটর, তারা যেভাবে ওখানে একটা টাউনশিপ তৈরি করেছে জঙ্গলের মধ্যে এবং জঙ্গল এলাকার মধ্যে, এটা না দেখলে ভাবা যায় না। এই যে বাড়ছে, এবং তার ফলে কি দাঁড়াচ্ছে, আপনারা জানেন যে আমাদের উত্তরবঙ্গের নদীগুলি কি উত্তর থেকে দক্ষিণমুখী। নদীর উৎসটা হচ্ছে, যেমন একমাত্র মেচি নদীটা আসছে নেপাল থেকে। আর বাদ বাকি আসছে দার্জিলিং এর, বিশেষ করে সিকিম থেকে আসছে, তিস্তা সিকিম থেকে ভুটান আসছে, থেকে, ভুটান থেকে দার্জিলিং আসছে। থেকে মহানন্দা দার্জিলিং থেকে আসছে। আবার যদি বলেন তোরসা, সংকোশ, রায়ডাক সব নদী ভুটান থেকে আসছে। ভুটান থেকে আসছে, ঠিক। কেন ভুটান থেকে নিচের দিকে আসছে বাংলাদেশে। এই যেমন এই সমস্ত নদীগুলো তিস্তাতে মিশে, তোর্সা তিস্তাতে মিশে বাংলাদেশে গিয়ে যমুনা নদী গিয়ে বা ব্রহ্মপুত্র এই নদীতে বেরোচ্ছে। মিশছে। একমাত্র মহানন্দা নদীটাই যাচ্ছে হচ্ছে গঙ্গার সঙ্গে, এটা যুক্ত হচ্ছে। তাহলে এই যে অববাহিকাগুলি, যত মানুষের নগরায়ন হচ্ছে এবং অনিয়ন্ত্রিত নগরায়ন হচ্ছে এবং প্রকৃতি পরিবেশকে লুট করা হচ্ছে, এর ফলে কিন্তু একটা সত্যি, এবং তার সাথে কি হচ্ছে, প্রচুর ভেহিকেল গাড়ি চলাচল বৃদ্ধি পাচ্ছে। আমরা ছোটবেলা থেকে আমরা জানতাম দার্জিলিং এ আমরা হাফ টন গাড়ি বলে একটা কথা বলতাম। হাফ টন গাড়ি, ওখানে নিয়মটা হচ্ছে 40 মনের বেশি কখনোই বেশি ওজনের মানে মাল পরিবহন করা যাবে না, এটাই নিয়ম ছিল। আর যেহেতু হচ্ছে ছোট ছোট গাড়ি, আমরা এটাকে হাফ টন গাড়ি বলতাম। আজকে কি দেখা যাচ্ছে, বেপরোয়া ভাবে সেই গাড়ির ওজন কোথাও সেখানে মাপা হচ্ছে না। এই যে 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে যতগুলো 33টা ড্যাম হয়েছে, এই যে 33টা ড্যাম হয়েছে, সেই ড্যামে যত ওজনের যন্ত্রপাতি নিয়ে যাওয়া হয়েছে, এই 10 নম্বর জাতীয় সড়কের উপরে বারবার কেন ভাঙছে? সেরকম ভঙ্গুর পাহাড়, তরুণ পাহাড়, ফ্রেজাইল, এটা একটা একেবারেই ফ্রেজাইল। এই পাহাড় তো অন্য যে সেটেল পাহাড় না, এটা এটা ঠিক। অস্থিতিশীল অস্থিতিশীল একটা পাহাড়। সেই পাহাড়ের উপরে এত চাপ সহ্য করা, সেটা রাখতে কোন পারছে না, প্রকৃতি করতে রাখতে পারে পারছে না। না। এবং আমি তার আমি ফলে আপনি আমি ঘটনা, কে তার দায়ী তার দায়িত্ব, জন্য? মানুষ দায়ী। সরকারের দায়িত্ব কতটা, সেটা আসার আগে একটা কথা এই প্রসঙ্গে জিজ্ঞাসা করি। অনেকেই বলেন যে যেহেতু দার্জিলিং বিশেষ করে এবং উত্তরবঙ্গের একটা বড় অংশের মানুষের জীবন জীবিকা ট্যুরিজমের উপর ডিপেন্ডেন্ট, কেন প্রচুর ট্যুরিস্ট আসে এবং সেখানে হোমস্টের একটা বড় রোল আছে। তাহলে এইটাকে কি করা যায়? একদিকে হোমস্টে দিয়ে মানুষের জীবিকা, আবার আপনি যেটা বলছেন সেটা সঠিকভাবে চতুর্পাশে শয়ে শয়ে হোমস্টে বেরোচ্ছে। তাহলে কোথাও তো একটা দুটোকে মেলাতে হবে, এটা কি মনে হয়? দেখুন, আমি কখনো এটা বলছি না, দার্জিলিং বা উত্তরবঙ্গ অনেকগুলো টি এর জন্য বিখ্যাত। তার জন্য টি, চা, যাকে টি, ট্যুরিজম, টিম্বার, এইগুলো নিয়ে হচ্ছে দার্জিলিং চা বিখ্যাত। আমরা কি কখনো ট্যুরিজমের বিরুদ্ধে নাকি? আমরা কখনো নগরায়নের বিরুদ্ধে না। কিন্তু এটা তো একটা ভারসাম্য রেখে করতে হবে। এইরকম একটা যেমন ধরুন আপনি একটা নদীকে কেন্দ্র করে, একটা কোনো ঝোড়াকে নিয়ম কি কেন্দ্র মানা করে, হচ্ছে না? আপনি একটা বলছেন এর কোনো খালকে নিয়ম নেই। কেন্দ্র করে, এই যে ঝোড়া থেকে 500, আমার একটা আইন করেছিলাম, বিধি করেছিলাম, ঝোড়া থেকে 500 মিটারের মধ্যে কোনো কনস্ট্রাকশন হবে। আপনি যান, ঝোড়া থেকে 500 মিটার কে মানছে নাকি, কেউ মেনে চলছে নাকি? আপনি কিন্তু নিয়মটা তিস্তা তো আছে, নদীর ওপরে, না আইনটা তো আছে। আইন তো আছে, বিধি তো আছে। আইন মানে বিধি, তখন রুলস একটা তৈরি করা হয়েছিল। তখন একটা ল্যান্ড ইউজ ম্যাপ তৈরি করা হয়েছিল। রাইট। সেই ল্যান্ড ইউজ ম্যাপে বলা হয়েছিল দার্জিলিং এ বহু জায়গাতে ল্যান্ড জমির যে তার যে পরীক্ষা করতে, মৃত্তিকা পরীক্ষা করাটাকে বাধ্যতামূলক করা হয়েছিল। 13 মিটারের উপরে বাড়ি কখনোই হতে পারে না। আপনি গিয়ে দেখেন কি হচ্ছে এখন সেটা। তো সরকার নেই, রাষ্ট্র নেই, কিন্তু কেন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে, জানেন না? মুখ্যমন্ত্রী যে বারে বারে আসে, মুখ্যমন্ত্রীরা জানেন না আমরা কি কি বলেছি?
টি ট্যুরিজমটা তো হতেই পারে, টি ট্যুরিজম হতে পারে, হোমস্টে হতে পারে, কিন্তু তার মধ্যে একটা নিয়ন্ত্রণ থাকবে না। নিয়ম, আপনি বলছেন অনিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত একটা তথাকথিত অনিয়ন্ত্রণটাই বেশি উন্নয়ন হয়ে হচ্ছে, গেছে। অনিয়ন্ত্রিত তথাকথিত উন্নয়ন চলছে, এটা একেবারে এটাই। আচ্ছা, অনিয়ন্ত্রিত তথাগত এখানে যে এখানে উন্নয়ন। একটা কথা, যেটা বিরোধীরা মানে এখন যারা সরকারে তারা বলেন যে আহ, আমরা তো 2011 সালে এসেছি, তো তার আগে আহ, তো যখন বামফ্রন্ট সরকার চলছিল, আমার মনে আছে আপনি 2001 সালে, আমার যতদূর মনে পড়ে, আপনার নেতৃত্বে এই দার্জিলিং এর বিপর্যয়কে মাথায় রেখে একটা কমিটি করা হয়েছিল, খুব হাইলি টেকনিক্যাল কমিটি, তারও রিপোর্ট ছিল। কিন্তু অসংখ্য, আপনার কি মনে হয় যে আপনার যত চেষ্টা সত্ত্বেও ওই তৎকালীন সময়েও কি এই আইনগুলোকে যথারীতি প্রয়োগ করা গিয়েছিল? না, আইনগুলো তখন প্রয়োগ একেবারেই হয়নি তা না, কিছুটা তো প্রয়োগ হয়েছিল। সেই জন্য দেখবেন দার্জিলিং এ এই ভূমি ধস বা এই ধরনের বা ডুয়ার্সে যেটা হলো এবারে, যে ডুয়ার্সে হয়েছে, ডুয়ার্সে কখনো নাগরাকাটা কখনো কিন্তু এরকম ভাবা বন্যা যায় না। প্রবণ বা ধস প্রবণ কিন্তু ছিল না। আজকে কিন্তু এটা এটা হচ্ছে কেন? এটা এটা হচ্ছে যে এটা ভুটানেরও তো দায়ী আছে। কারণ ভুটানেও কিন্তু, ভুটানের পাহাড়েও কিন্তু প্রচুর উঁচু উঁচু বাড়ি ঘর কিন্তু হচ্ছে। হ্যাঁ, আপনি যদি একেবারে। ফুনসিলিং যান, ফুনসিলিং এর, ফুনসিলিং যান আর এদিকে জয়গা, জয়গাটা বহুদিন আগে এটা হয়ে গেছে, কিন্তু জয়গা এমন একটা ডোলা পাহাড়ের, ডোলোমাইট পাহাড়ের ওপরে হচ্ছে জয়গা, এবং সেখানে ওপর থেকে যত ধস নামে জয়গাকে একেবারে ডেব্রিস গুলি ভাসিয়ে দিয়ে যায়। যখন মহানন্দার, দার্জিলিং এর পাহাড়ে যখন ধস নামে, তখন মহানন্দা নদীতে সেগুলো ডেব্রিস গুলো আসে, মহানন্দার বেডটাকে উঁচু করে দেয়, এবং তার ফলে দুপারে তখন কিন্তু প্লাবিত করে। একটা কথা জিজ্ঞাসা করি অশোক বাবু, আপনি যেহেতু ভুটানের কথা তুললেন, আমি আমাদের রাজ্যের আহ, বর্তমান মন্ত্রী, মানে আমাদের ইরিগেশন মন্ত্রী এবং প্রবীণ নেতা মানস ভূঁইয়ার সাথে কথা বলছিলাম। মানসবাবুর বক্তব্য হচ্ছে যে আহ, ভুটান থেকে আমাদের উত্তরবঙ্গে প্রায় 72টা নদী এবং স্ট্রিম, ছোট নদী সব মিলিয়ে 72টা মতো ঢোকে, এবং বারে বারে আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে বলা সত্ত্বেও, মুখ্যমন্ত্রী লেখা সত্ত্বেও, কেন্দ্রীয় সরকার ইন্দো ভুটান রিভার কমিশন করার কোনো ধরনের উদ্যোগ নেয়নি। ওনার বক্তব্য হচ্ছে, উনি টালা হাইড্রো পাওয়ারের এক্সাম্পলটা বলছেন, যে টালা হাইড্রো পাওয়ার থেকে যেভাবে জল নেমে আসছিল, আরেকটু এদিক ওদিক হলে আরো বড় বিপর্যয় হতে পারত। তো এই যে ইন্দো ভুটান রিভার কমিশন, সেটা কি সত্যিই প্রয়োজন? এবং তার জন্য রাজনৈতিক উদ্যোগ নেওয়া বা না নেওয়াটা কার উপর গিয়ে পড়ে, দায়িত্বটা কার? ধরুন, আমি তো জানি না, আমি তো শিলিগুড়ির জন্ম থেকে শিলিগুড়িতে আছি। বর্তমান মুখ্যমন্ত্রী তিনি একবারের জন্য কোনোবার ভুটানের সঙ্গে একটা জয়েন্ট বোর্ড হোক বা ব্রহ্মপুত্র উনি বোর্ড, নাকি চিঠি অনেক লিখেছেন, আমরা উনি বলার চিঠি পর, আমরা লিখেছেন যখন বলছেন। সরকারে ছিলাম তখন ব্রহ্মপুত্র বোর্ডে পশ্চিমবঙ্গকে, উত্তরবঙ্গকে তখন ঢোকানো হয়েছিল। কিন্তু মমতা ব্যানার্জি কখনো একটা চিঠি লিখেছেন? 33টা ড্যাম যে তিস্তার উপরে হলো, তিনি কোনো চিঠি লিখেছেন? এই যে পাহাড় কেটে সুড়ঙ্গ করে, এই যে এই পর্যন্ত, রংপো পর্যন্ত যে রেল লাইনটা যেটা হচ্ছে সিকিমের সাথে যুক্ত করা, এইটাকে করাটা খুব প্রয়োজন ছিল। মুখ্যমন্ত্রী একটা চিঠি লিখেছেন রেলমন্ত্রীকে? এটা করাটা উচিত না? এখন আবার শুনছি আবার কালচিনি থেকে একেবারে ভুটান পর্যন্ত রেল লাইন, নতুন করে রেল লাইন হবে। এগুলো হওয়া উচিত কি? এটা কি মুখ্যমন্ত্রী কখনো বলেছেন? মুখ্যমন্ত্রী এখানে এসে দুটো কথা বলেন। একটা কথা বলেন হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে রিলিফ দেওয়া হবে, ঠিক আছে, রিলিফ দেওয়া তার উচিতই। দ্বিতীয়ত একটা কথা বলেন, একটা হোমগার্ডের চাকরি দেবেন। আগে বলতেন 2 লাখ টাকা দেবো, এখন সেটা বাড়িয়ে 5 লাখ টাকা করেছেন। এটাই তো একমাত্র কাজ না, এটা কি? এটা তো একটা, এটাকে বলে রেজিলিয়েন্স। এই যে স্থিতিস্থাপকতা যেটাকে বলা হয়, অর্থাৎ এই অঞ্চলে যে মানুষরা বসবাস করে, বন্য প্রাণ যেখানে এখানে প্রচুর বসবাস করে, প্রচুর আদিবাসী, ইন্ডিজিনিয়াস আদিবাসী প্রচুর আছে। আপনি ভাবতে পারবেন এই মানুষরা কোথায় থাকতো? এই মানুষরা খুব ভালনারেবল জায়গাতে থাকতো, ঝুঁকিপূর্ণ অ্যাবসলিউটলি। জায়গাতে থাকতো। এবং যখনই কোনো বন্যা বা ল্যান্ডস্লাইড হয়, তখন সবচাইতে বেশি বড় লোকরা, যারা অনেক বেশি টাকার মালিক, তারা কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না। যারা এসে বড় বড় এখানে হোমস্টে বানাচ্ছে, হোমস্টের নামে হোটেল বানাচ্ছে, 5 স্টার হোটেল বানাচ্ছে, তারা কেউ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তৎসবই ক্ষতিগ্রস্ত মানুষ হচ্ছে তারা। কিন্তু এই মানুষেরা, ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু বন্য প্রাণীরা।
এবং তারা প্র্যাকটিক্যালি এই ধরনের কাজের মধ্যে দিয়ে কোনোভাবেই তারা উপকৃত হচ্ছে না, কোনো কর্মসংস্থানও তাদের কিন্তু হচ্ছে না, বরঞ্চ তাদের হাতে যে জমিটা ছিল সেই জমিগুলো চলে যাচ্ছে বাইরের কিছু ওদের কাছে। মানুষের। আচ্ছা, আমি ওই প্রসঙ্গে আসছি, তার আগে একটা ছোট করে জিজ্ঞাসা করে নিই, এই ইন্দো ভুটান যে রিভার কমিশনের কথা হচ্ছে, সেটাতে আহ পার্টিগত ভোট হিসেবে এবং আপনার ব্যক্তিগতভাবে আপনি উত্তরবঙ্গটাকে একেবারে জানেন, এবং আপনার কথাই উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনার পার্টির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এই কমিশনটা কি হওয়া প্রয়োজন বলে আপনার মনে হয়? যে অবশ্যই হবে, শুধু ভুটান না, মানে এটাই এই যে পলিটিক্যাল নেপালে পজিশন। মেচি নদী আপনি দেখবেন কিছুদিনের মধ্যে, মেচি নদী যেভাবে আসছে এবারে, মেচি নদীতে কোনোদিন হয়নি। মেচি নদীর একেবারে আমাদের দিকের পারে নকশালবাড়ির খড়িবাড়ির দিকে একটা গ্রামের প্রায় 500 বাড়িঘর একেবারে মেচি ভাসিয়ে নিয়ে গেছে। এই মেচি নদী যদি এভাবে চলতে থাকে একদিন নকশালবাড়ি পর্যন্ত মেচি নদী ঢুকে যাবে। তাহলে নেপালের সঙ্গেও কিন্তু, নেপালের সঙ্গে যেমন এই যে আমি গেছিলাম সেদিন মিরিকে, বারবার করে সবচেয়ে বেশি ক্ষতি হয় মিরিকে। মিরিকে একসময় আমার বিধানসভা কেন্দ্র ছিল। মিরিকে আমি দেখেছি একেবারে উপরে এই ওকাইটি বলে একটা চা বাগান আছে, সেখানে একটা মেচি নদী ওখান থেকে আসছে, একপারে নেপাল, একপারে ভারত। বা সুকিয়া পুকুরের দিকে দেখবেন এপারে নেপাল এপারে ভারত। তো এই যে অবস্থাটা যেটা হয়ে আসছে, এবং তার জন্য তো অবশ্যই কিন্তু ভূমিধসের জন্য, এবং মেচি নদীকে কেন্দ্র করে, এবং তার সঙ্গে কোশি নদী যেটা বিহারের মধ্যে পড়ে, সেইটা নদী নিয়েও কিন্তু এটা ভারত, নেপাল, এদিকে ভারত ভুটান, এবং অন্যদিকে ব্রহ্মপুত্র বোর্ড, এইটাকে আরো শক্তিশালী করা উচিত। এবং এটা এই কি আপনার কাজের মধ্যে পলিটিক্যালি জন্য একটা কোয়ারিশন দরকার, সমন্বয় দরকার। এটা সমন্বয়? এটা ভুটান হোক বা আসাম হোক বা নেপাল হোক বা সিকিম হোক বা এদিকে বিহার হোক বা বাংলাদেশ হোক, এই সমস্তের মধ্যে একটা সমন্বয় দরকার। এই সমন্বয় ছাড়া কিন্তু এই এই জায়গাগুলোকে আমরা, এর একটা যে এর এর বাঁচাতে রেজিলিয়েন্সিটাকে পারবো না। আমরা কিন্তু বৃদ্ধি করতে পারবো না। তো এবং এটা কি সেইটা পার্টিগতভাবে, পার্টিগতভাবে কি এই পজিশনটা আপনারা, মানে সবে সবে তো ডিজাস্টার হয়েছে, কিন্তু আগামী দিনে কি পার্টিগতভাবে এই পজিশনটা বা এই অবশ্যই এই আমরা যেটা ডিমান্ডটাকে করেছি। আপনারা নিয়ে আসছেন, আর নিয়ে আসবেন? বুদ্ধদেব ভট্টাচার্য এই জন্য ভুটানের, একবার ভুটান গেছিলেন ভুটানের রাজার সঙ্গে এই বিষয়টা আলোচনা করতে। ভুটানের তখন ভুটানের রাজা খুব সহযোগিতা করেছিলেন সেই সময়, যে কেএলও বা ইত্যাদিকে আলফা, সেই যেমন তারা ট্রেনিং নিত ভুটানের পাহাড়ে, সেটাকে বন্ধ করার জন্য তিনি খুব সহযোগিতা করেছিলেন। তখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তো এই যে ভুটান থেকে যে পাহাড় ভেঙে যে সমতলে আসছে, ডুয়ার্সে আসছে, সে বিষয়ে তো বুদ্ধদেব ভট্টাচার্য আলোচনা করেছিলেন, এবং তিনি চিঠিও দিয়েছিলেন। এবং সেই সময় যতদূর আমি জানি, ব্রহ্মপুত্র বোর্ডে এই পশ্চিমবঙ্গকে যে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেটা বুদ্ধদেব ভট্টাচার্যের সময়তেই কিন্তু উনি এটা ইনিশিয়েটিভটা হয়েছিল, উনি আমাদের নিয়েছেন। মনে মনে পড়ে আর রাইট। কি। আমি আরেকটা কথা এই প্রসঙ্গে জিজ্ঞেস করি অশোক বাবু, সেটা হচ্ছে যে ধরুন বর্তমান সরকার, আপনি বললেন যে এখানে এখন প্রায় অনিয়ন্ত্রিত একটা তথাকথিত উন্নয়ন চলছে। হয়তো বামফ্রন্ট সরকারের সময় খানিকটা নিয়ন্ত্রণ ছিল বলে আপনি যেটা বলছেন, তা সত্ত্বেও কিছু হয়তো বেআইনি কাজ হয়েছে। কিন্তু সব ছাড়িয়ে যে একটা বিষয় উঠে আসছে, ধরুন সুভাষ ঘিসিং এর সময় থেকে একটা দীর্ঘকাল ধরে, বিশেষ করে দার্জিলিং এ যে একটা পলিটিক্যাল আনস্টেবিলিটি বা ইনস্টেবিলিটি দার্জিলিং এ, প্রথমে ঘিসিং, তারপর বিমল গুরুং, তারপর নানান মুখগুলো পাল্টে পাল্টে গেছে, এবং সেক্ষেত্রে পলিটিক্সটা এত বেশি সামনে চলে এসছে, সেখানে এই ধরনের ডেভেলপমেন্টাল তার প্ল্যানিং সেটা বোধহয় কোথাও পিছিয়ে পড়েছে বলে অনেকে মনে করেন। আপনার কি মনে হয় এটা ঠিক, যে এই যে পলিটিক্যাল না, ইনস্টেবিলিটির আমি অভাবটা আমি সেখানে? এই জন্য, এটার জন্য সুভাষ ঘিসিংকে আমি দায়ী করতে চাইছি না। কিন্তু এটা ঠিকই যে আশির দশকে, অষ্টআশি থেকে প্রায় ধরুন 90 91 সাল পর্যন্ত দার্জিলিং এ আন্দোলনের সময়, যখন গোর্খাল্যান্ডের আন্দোলন হয়, তখন প্রচুর গাছ কাটা হয়েছিল, কাটা হয়েছিল। এবং প্রচুর গাছ কেটে সেগুলিকে বিক্রি করে কিছু মানুষ অর্থ রোজগার করেছে। এই কথাটা ঠিক। এবং দার্জিলিং এর পাহাড়েও বেশ কিছু বেআইনি কাজ যে হয়নি আমি তা বলবো না। কিন্তু আবার সুভাষ ঘিসিং এর সময়ে কিন্তু যে রোহিণী যে রাস্তাটা, বিকল্প রাস্তাটা কিন্তু সুভাষ ঘিসিং এর সময় কিন্তু হয়েছিল। সুভাষ ঘিসিং এর সময় কিন্তু পাহাড়ের উপর দিয়ে অনেক রাস্তা করা হয়েছিল, অনেক মানুষ, সাধারণ মানুষের যাতায়াতের জন্য এটা কিন্তু করা হয়েছিল। আর আরেকটা জিনিস হচ্ছে, সুভাষ ঘিসিং এর সময়তেই কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছিল ষষ্ঠ তপশিলির মধ্যে দার্জিলিংকে অন্তর্ভুক্ত করা। যদি ষষ্ঠ তপশিলির মধ্যে অন্তর্ভুক্ত করা হতো, আজকে যে দার্জিলিং এর ট্রাইবালদের জমি যেটা চলে যাচ্ছে কিছু সংখ্যক অট্রাইবালদের হাতে বা এই ধরনের লুটেরাদের হাতে, সেটা কিন্তু হতে পারতো না যদি এটা 6 শিডিউলের মধ্যে
দার্জিলিংকে অন্তর্ভুক্ত করা যেত। উনি উদ্যোগটা ঘিসিং নিয়েছিলেন, আমরাও পরবর্তী তাকে সময় সমর্থন করেছিলাম। ঘিসিং পরবর্তী সময় ধরুন বিমল গুরুং এসছেন, নানান বিমল নানান গুরুং, ধরনের মুখ পাল্টে হ্যাঁ গেছে। এখন অনেক দেখুন, থাপা আছেন। দেখুন বিমল গুরুংকে কে মদত দিয়েছিলেন সবাই জানেন। বিমল গুরুংকে কারা মদত দিয়েছিলেন, বিমল গুরুংকে কারা নির্বাচনে আঘাত করেছিলেন। আমাদের সঙ্গে সুভাষ ঘিসিংয়ের সঙ্গে অনেক বিরোধ ছিল, কিন্তু ডিজিএসসি কে আমরা সহযোগিতা করেছি। কিন্তু আজকে যে জিটিএ হয়েছে তা তো ডিজিএসসি থেকেও কম শক্তিশালী। তাদের তো কোনো বিধি আইন তৈরি করার কোনো কিছু ক্ষমতাই নাই। সিক্স ক্ষমতা নেই। শিডিউল হলে কিন্তু অনেক রকমের ক্ষমতা তারা কিন্তু পেত। আমি সেই জন্য তাই করব, বরঞ্চ যে একদল মানুষ তারা উত্তরবঙ্গের নদী, জঙ্গল, তারপরে হচ্ছে হোটেল ইত্যাদি তারা তারা লুট করছে। এটা অনেকটা আপনি বলেছেন না, এটা একটা কলোনিয়াল টাইমে যেরকম হতো অনেকটা ঠিক সেই রকমই। এখানে এবং আমি এখানে আমি কিন্তু আরেকটু ভিতরে ঢুকছি। উত্তরবঙ্গে কোনো কিন্তু কোনো এরা কিন্তু যারা বিনিয়োগ করছে তারা কিন্তু কোনো প্রোডাকশন বেস ইন্ডাস্ট্রি কিন্তু তারা কিছু করছে না। এইটা করছে কি, এর মধ্য দিয়ে একটা করাপশনের নেটওয়ার্ক তৈরি হয়ে যাচ্ছে। এই মানে নেটওয়ার্কের ওপরে না অনেক মানুষ নির্ভরশীল হয়ে যাচ্ছে। আর অ্যাবসলিউটলি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জেনে শুনেও তাদের দলের লোকেরা এর সঙ্গে যুক্ত আছে, তিনি একবারের জন্য তাদেরকে বলছেন না, তাদেরকে ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিয়েছেন উনি। উনি ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিয়ে বলছেন তোমরা করে খাও, তোমরা করে খাও, মানে লুট করে করে খাবে। আজকে তুমি জেনে শোনো একটা বা এতবার তিনি শিলিগুড়িতে আসছেন, একবারের জন্য তিনি কিন্তু এই যে ঘটনাগুলো ঘটে চলেছে এবং তার জন্য যে তাদের দলের লোকদেরকে এটা হুঁশিয়ারি করে দেবেন, কোনো দিন তিনি কিন্তু করেননি। এখানে তৃণমূল কংগ্রেসের একটা বক্তব্য হচ্ছে যে আপনি যদি পলিটিক্যালি গোটা পশ্চিমবঙ্গকে দেখেন, তাহলে তৃণমূল কংগ্রেসের দুর্বলতার জায়গাটা হচ্ছে উত্তরবঙ্গ। তৃণমূল কংগ্রেস দক্ষিণবঙ্গে অনেক বেশি সবল, মধ্য বাংলাতেও তার যথেষ্ট এখন ডমিনেন্স। উত্তরবঙ্গে লেফট, বাম বামফ্রন্ট দুর্বল হওয়ার পর সেই জায়গাটা খানিকটা বিজেপি নিয়ে নিয়েছে। বিজেপি বেশ খানিকটা সবলতা আছে। ফলে এখানে আপনি যেমন আঙুল তুলছেন রাজ্য সরকারের দিকে, তাদের বক্তব্য হচ্ছে যে কেন্দ্রীয় সরকার এবং সেই কেন্দ্রীয় সরকার যে বিজেপি দল চালাচ্ছেন, তারা তারা এই ব্যাপারগুলো মদত দিচ্ছেন বা তাদেরও একটা বড় রোল আছে। আপনার কি মনে হয় যে আঙুল তাদের দিকেও তোলা উচিত? না, দেখুন আমি আমার 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 কথাটা হচ্ছে, আমি কিন্তু প্রথমেই এই কথাটা বলেছি, যতগুলো হাইডেল প্রজেক্ট হয়েছে তিস্তা নদীর উপরে সেগুলো 33টা, সব কেন্দ্রীয় বা সিদ্ধান্ত। বা এটা তো সবটাই হচ্ছে, তারপরে হচ্ছে রেলের লাইন হচ্ছে, এটা কেন্দ্রীয় সরকারই করেছে। তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, অবশ্যই। আমি কি কেন্দ্রীয় সরকারকে বাদ দিয়ে বলেছি নাকি আমি এটা? কেন্দ্রীয় সরকারের উপরে কেন্দ্রীয়, এই যে ভুটান ভারত বা ভুটানের সঙ্গে পশ্চিমবঙ্গের যে এই যে একটা হয়নি। আন্ডারস্ট্যান্ডিং থাকবে এই বন্যা জনিত বিষয় যেটা করা হয়নি, তার দায়িত্ব কেন্দ্রীয় সরকার অবশ্যই আছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের এটা ঠিকই, বিজেপি উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেস থেকে শক্তিশালী, কিন্তু যদি বলা যায় ভোটের বাজারে শক্তিশালী, কিন্তু যদি বলি শক্তি প্রদর্শনের ক্ষেত্রে বা নানা ধরনের লুট করার ক্ষেত্রে টোটাল করে থাকে, এটার দায়টা দিতে হবে অবশ্যই তৃণমূল কংগ্রেসের উপরে। এত যে ঠিকাদারি, যত ঠিকাদার আছে, যত জমির দালাল আছে, যত লুটেরা আছে, যারা ফরেস্ট কাটছে, যারা নদীর পাথর বালি লুট করছে, তারা কারা, কোন দলের? সব হচ্ছে তৃণমূল কংগ্রেস দলের। এখানে বিজেপি থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস দলের কিন্তু সবচেয়ে বেশি। তার দায়টা তৃণমূল কংগ্রেসকে তো অবশ্যই নিতে হবে। ও কেন মুখ্যমন্ত্রী এভাবে হস্তক্ষেপ করেননি? এখন এই কথা তো বলে উনি, আমরা তো বহুবার তো এই কথাটা বলে, আমি নিজে, আপনি জানবেন আমি তখন মন্ত্রী ছিলাম না, সম্ভবত 14-15 সালে তখন আপনি একবার মেয়র। সিকিমে তখন আপনি ভূমিকম্প মেয়র। হয়েছিল, ল্যান্ডস্লাইড, তখন আমি মেয়রও হইনি, তখন আচ্ছা, আমি পরে মেয়রও মেয়র হইনি। হয়েছিল। কিন্তু আমি আপনি দু হাজার সিকিমে আঠেরোতে আবার গেছিলাম। মেয়র হয়েছে। আমি সিকিমে তখন একটা লেফট অ্যাসোসিয়েশন আর ওখানকার বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন একটা আন্দোলন করছিল এই তিস্তার উপরে এতগুলো ড্যাম করার বিরুদ্ধে। এবং তখন তারা একটা অনশন করছিল লাচুং এ। আমি সেই লাচুং পর্যন্ত গেছিলাম এই বুদ্ধিস্টদের এই আন্দোলনটাকে সমর্থন করতে। পরে তাদের সমর্থনে কিন্তু শিলিগুড়িতেও আমরা কিছু নিয়েছি। আমি আমাদের তখন এমপি ছিলেন যে সমন পাঠক, তো ও এখন ও পার্টি সেক্রেটারি, ওকে নিয়ে আমরা কিন্তু সেখানে আমি গেছিলাম এবং তাদের আন্দোলনকে কিন্তু সাপোর্ট করেছিলাম। এবং প্র্যাকটিক্যালি এই যে ভূমিকম্প যেটা হচ্ছে, তারও দায়টা অনেকটা এই তিস্তার ফল্ট এবং তিস্তার এই অববাহিকার এইভাবে তিস্তা নদীকে কৃত্রিম ভাবে এটাকে ইন্টারসেপ্ট করা, এবং তার দায় তো কেন্দ্র সরকার আছে। কে 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 বলছে, আমি তো বলিনি। এই যে তো তখন একটাও আপনার। ন্যাশনাল হাইওয়ে, এটা তো কেন্দ্রীয় সরকারের, হ্যাঁ, কোনো এক্স্যাক্টলি। বিকল্প রাস্তা হলো নাকি আজ পর্যন্ত? একেবারে ঠিক। এই যে একটা এই যে আমাদের একটা ওখানে একটা করোনেশন ব্রিজ আছে,
সেই হ্যাঁ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের চলাকালীন সেই সেই সময়তে করোনেশন ব্রিজটা হয়েছিল। আজও করোনেশন ব্রিজের একটা বিকল্প ব্রিজ কি হয়েছে নাকি? শুনছি নাকি এবার নাকি হওয়ার কথা, এতদিন হুম। তো হয়নি। তা সেই কারণে আমি এই কথাটা বলতে চাইছি, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের দায় আছে এবং দুই শাসক দলেরও দায় আছে। হুম। তারা কেন্দ্রে সরকারে আছে, তারা রাজ্যের সরকারে আছে, তারা তাদের পার্টির লোকদেরকে হুঁশিয়ার করে দেবে না? এই যে আজকে বলা হচ্ছে, একটা প্রশ্ন এসছে সতর্কতা, এই যে আগে থেকে সতর্কতা, এখন অনেক দেশে কিন্তু, ভুটান তো অনেক আগে থেকে সতর্ক করেছিল যে জল আসতে পারে, আপনারা সতর্ক হন, কিন্তু সতর্ক করার সকালবেলা, কিন্তু সকালবেলা অনেক ইন্টিমেট ডিভাইস করেছে। বেরিয়েছে, অনেক মেকানিজম বেরিয়েছে। সেটা কেন ভারতে বা পশ্চিমবঙ্গে এগুলোকে অ্যাপ্লাইড হচ্ছে না কেন? এটা আর একটা প্রশ্ন উঠছে যে এই বছরটা আমরা যদি সারা পৃথিবীর আবহাওয়ার দিকে তাকাই, এটা লা নিনা ইয়ার। লা নিনা ইয়ার মানে এমনিতেই এবার বর্ষাটা প্রবল হবে, জল হ্যাঁ, বেশি, মানে বৃষ্টি বেশি হবে, এটা আমাদের এক্সপেক্টেড। সুতরাং সেই এক্সপেকটেশনটা অনুযায়ী কেন প্রিকশন নেওয়া হয়নি, সেটা তো একটা প্রশ্নের জায়গা আছে। কিন্তু এখানে আরেকটা কথা আছে। আমি কয়েকদিন আগে আমি এই এই উত্তরবঙ্গ নিয়ে কথা বলছিলাম আমাদের বেশ কয়েকজনের সঙ্গে, তার মধ্যে আপনাদের উত্তরবঙ্গের এক অত্যন্ত প্রখ্যাত একাডেমিক প্রফেসর সুবীর সরকার ছিলেন। উনি বলছিলেন যে এই যে মিরিকের কথা, আমি কেন এই কথাটা বলছি, কেন মিরিকের কথাটা আপনি তুললেন, যে মিরিক খুব ক্ষতিগ্রস্ত, সবাই, মুখ্যমন্ত্রী মিরিকে গেছেন, আপনি গেছেন, সবাই গেছেন আপনারা। মিরিকে যে একটা এয়ারপোর্ট করার কথা হচ্ছিল, সেটা বোধহয় পরবর্তীকালে হয়নি। তো সেটা হ্যাঁ, করতে গিয়ে প্রচুর পরিমাণ গাছ কাটা হয়, প্রচুর ডেব্রি হয়, ওই ডেব্রিজ গুলো পাশের নদীতে ফেলে দেওয়া হয়। এবং ওনার কথা, সুবীর বাবুর কথা হচ্ছে, ওই যে একটা ওই যে একটা ইকোলজিক্যাল স্টেবিলিটি মানে গন্ডগোল হয়ে গেল মিরিকে, তা সেটা একটা বড় কারণ এইবার বিপর্যয়ের জন্য। তো আপনার কি মনে হয়? না, দেখুন, এই যে কথাটা বলছেন না, এটা ঠিকই যে মিরিক হচ্ছে সবচাইতে বেশি ল্যান্ডস্লাইড প্রবণ এলাকা। এবং মিরিকে আমি যখন মন্ত্রী ছিলাম তখন গয়াবাড়িতে একটা বিরাট মানে ল্যান্ডস্লাইড হয়েছিল, প্রচুর লোক মারা গেছিল। সেখানে আমি গেছিলাম এবং সেখানে তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল। আমার এমন হয়েছিল, যখন আমি ওখান থেকে ফিরি তখন রাস্তা বন্ধ হয়ে গেছে। তখন আমি সুকিয়া পুকুরি ফটক দিয়ে ইলাম হয়ে, তখন মাওবাদীদের প্রচুর প্রচন্ড আন্দোলন চলছিল নেপালে, ওইখানে নেপালের পুলিশ আমাকে এসকর্ট করে এই নকশালবাড়ি দিয়ে আমাকে ঢুকিয়েছিল। নিয়ে এসেছিল। সেখানেও আমি এরকম আমি গেছি। কিন্তু আপনি যেটা কথাটা বলছেন, ওই যে একটা কথা কি বললেন না, মিরিকের এয়ারপোর্টের জন্য যে না, গাছ কাটা। এরকম তো গাছ কাটা হয়েছিল। আমি কিন্তু মিরিকের আরেকটা কাজও করেছিলাম, যে যে মিরিকের যে যে একটা লেক আছে, ওটাকে ন্যাশনাল কনজারভেশন অফ লেকের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু। এবং এইটা তো ঠিকই যে মিরিকের লেকের পাশে যেভাবে এখন বাড়ি ঘর হয়ে গেছে, যেভাবে দোকান হয়েছে, আপনি ভাবতে পারবেন না। আমি সেদিন গেছিলাম দেখতে, আমি এটা ভাবা যায় না যে এটা এটা হয়েছে। এগুলো তো সরকারকে এটা তো দেখতে হবে, রাষ্ট্রকে তো এটা দেখতে হবে, এটা দেখ, এটা তারা মনে করে যারা ক্ষমতায় আছে তাদের সঙ্গে সম্পর্কটাকে ভালো রাখতে চায়, তাদেরকে দিয়ে নির্বাচনে আরেকটা তাদেরকে বোধহয় কোথাও একটা ব্যবহার করার। উন্নয়নের উন্নয়নের আরেকটা কথা, ডেফিনেশনটা। আরেকটা কথা বলছি কিন্তু, যে জিনিসটা এখানে করা হয়নি, একটা প্রি ডিজাস্টার প্ল্যান হওয়া দরকার ছিল, এটা নেই। পোস্ট ডিজাস্টার একটা প্ল্যান হওয়া দরকার ছিল, সেটা নেই। শিলিগুড়িতে আমরা কিন্তু একটা একটা ক্লাইমেট রেজিলিয়েন্স সিটি অ্যাকশন প্ল্যান আমরা তৈরি করেছিলাম, এবং সেটাতে আমরা বলেছিলাম যে কেন জলবায়ু পরিবর্তনের ধাক্কাটা কোথায় আসে। একটা হচ্ছে টেম্পারেচারের পরিবর্তন হয়, 2 নম্বর হচ্ছে রেইনফলটা বড় কথা না, কিন্তু হঠাৎ রেইনফল থেকে যেটা হচ্ছে এর ইন্টেন্সিটি অ্যান্ড ফ্রিকোয়েন্সি, আচ্ছা। ইন্টেন্সিটি আর ফ্রিকোয়েন্সিটা ভীষণভাবে কিন্তু এইটা কিন্তু বেড়ে যাচ্ছে। এইটার কারণটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। তাহলে ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যান কিন্তু অবশ্যই দার্জিলিং এ একটা করা উচিত। যেমন আমরা ঠিক করেছিলাম, আমি যখন মেয়র ছিলাম এটা করেছিলাম, 14.6% গ্রিন হাউস গ্যাস এমিশনটাকে আমরা রিডিউস করতে। দেখুন, কিছু আমরা সবটা বন্ধ করতে পারবো তা না, মিটিগেট করা, কমিয়ে আনা। বিপদটাকে মিটিগেট করা, কমানো, কিভাবে কমানো যায়। এবং কমানোর জন্য কিন্তু এই ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যান কিন্তু খুবই এটা সহযোগী হতো। ভারতবর্ষের মধ্যে প্রথম একটা শহরে ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যান হচ্ছে, আমি যখন মেয়র ছিলাম শিলিগুড়ি, 1916-17 সালে সেই প্ল্যান সুইজারল্যান্ড বোধহয় এখনো, গভর্নমেন্টের সহযোগিতা এটা তার করেছিলাম। বোধহয় তার কোনো প্রয়োগের কোনো বিষয় এখন তার নেই। প্রয়োগের এখন তো কেউ, আমিও নেই, তার প্রয়োগ কেউ খুলেও দেখে না। আমার কাছে আপনি চেয়েছেন আমার কাছে, এটা আমি আপনাকে দেবো,
ওটা দেবো আমি। এটা দেখবেন আপনি যে কত কত কষ্ট করে কি সুন্দর করে আমরা করেছিলাম, আমরা বিভিন্ন যে কিভাবে কোন কোন সেক্টর থেকে কতটা কার্বন ডাই অক্সাইডকে কমাতে হবে বা গ্রিন হাউস গ্যাস এমিশনটাকে, নির্গমনটাকে কতটাকে কমাতে হবে, এ 1 2 3 4 করে আমরা এরকম নির্দিষ্টকরণ আমি করেছিলাম আমি কিন্তু। একেবারে শেষের পর্বে চলে এসে অসম্ভব, কিন্তু ধরুন এই যে আপনি বললেন বর্তমান সরকার বলবে আগের সরকার, কেন্দ্র বলবে রাজ্য, রাজ্য বলবে, কিন্তু তো চলবে, এবং আমরা আমরা সবাই জানি কি রিয়ালিটি হচ্ছে। কিন্তু আহ, উত্তরবঙ্গের মানুষকে তো বাঁচতে হবে। আপনি আবার আপনার একদম। সঙ্গে উত্তরবঙ্গ সমর্থক, তো সমাধানের রাস্তাটা কি যেখানে আমরা দাঁড়িয়ে দেখুন, আছি? সমাধানের রাস্তাটা কি? সমাধানের রাস্তাটা হচ্ছে উত্তরবঙ্গের বাঁচাবার একটা আন্দোলন। উত্তরবঙ্গের পরিবেশ প্রকৃতি নদীকে বাঁচাতে হবে, উত্তরবঙ্গকে বাঁচাতে হবে, লুটেরাদের হাত থেকে উত্তরবঙ্গকে বাঁচাতে হবে, এবং সরকারকে বাধ্য করাতে হবে কিছু ব্যবস্থা গ্রহণ করার জন্য, আর মানুষকে সচেতন করতে হবে। সেই জন্যই তো আমরা এটা বলি, পাহাড়ের মানুষকে সচেতন করার জন্য তাদেরকে আরো বেশি ডিসিশন মেকিং এর প্রসেসের সঙ্গে যুক্ত করতে হবে। পাহাড়ের মানুষকে, ডুয়ার্স এর মানুষকে, টেরাইয়ের যারা আদিবাসী, তাদের বসবাসটাকে নিশ্চিত করতে হবে। আপনি বহু ট্রাইবালরা আজকে প্রায় অস্তিত্বহীন হতে চলেছে। আজকে বন্য প্রাণীরা, তারা গ্রাম জঙ্গল ছেড়ে শিলিগুড়ি শহরে চলে আসছে, কখনো লোকালে চলে আসছে। চিতাবাঘ, আহ, আজকে চা বাগানের মধ্যে অজস্র চিতাবাঘকে দেখা মিলছে। তার কারণে কাউরি পক্ষে কিন্তু আজকে এই পাহাড় বা উত্তরবঙ্গ বসবাসের উপযোগী আর হতে পারছে না। এর থেকে বাঁচাতে হবে উত্তরবঙ্গকে। সমস্ত দল মত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রকৃতি পরিবেশকে ধ্বংস করার হাত থেকে উত্তরবঙ্গকে বাঁচাতে হবে, আমি এইটা আমাদের দলমত একটা নির্বিশেষে স্লোগান হওয়া পয়েন্টটায় উচিত। আসছি, কিন্তু এই যে ধরুন আপনি একটু আগে বলছিলেন যে দুটো তিনটে বিষয়, একটা হচ্ছে ধরুন এতগুলো হাইড্রো পাওয়ার গোটা তিস্তা জুড়ে, তার একটা সাংঘাতিক এফেক্ট। ভুটান, ভারত, ভুটান বা নেপাল ভারত, এই যে একটা তার সমঝোতা, এইগুলো তো কেন্দ্রীয় সরকারের বিষয়। তো এইগুলো কি কেন্দ্রীয় স্তরে এই দাবিগুলো আরো আরো শক্তভাবে তোলার জন্য আপনাদের দলের যারা আছেন কেন্দ্রীয় স্তরে, মানে পার্লামেন্টে, বিভিন্ন রাজ্যসভা লোকসভার ক্ষেত্রে, তারা কি তুলবেন বা তাদের তোলার কথা ভাবছেন? তখন এইগুলো যদি কেউ তুলে থাকেন না, সবসময় তুলতেন একজন, তার নাম আনন্দ পাঠক। তিনি এমপি ছিলেন। একদম। তৃতীয়ত হচ্ছে সীতারাম ইয়েচুরি এগুলো সমস্ত তুলেছেন। আচ্ছা, আজকে উত্তরবঙ্গ থেকে বা পশ্চিমবঙ্গ থেকে 30 জন, তার বেশি বোধহয় তৃণমূল কংগ্রেসের এমপি আছেন। আচ্ছা, আপনি কখনো শুনেছেন একজন এমপি, একজন, এত ফ্রি মার্টিস আছেন এমপি, এত একাডেমিক মানুষ আছেন এমপি, তারা কেউ কোনোদিন লোকসভা বা রাজ্যসভাতে এই ইস্যুগুলোকে নিয়ে তুলেছেন প্রশ্ন? একটা চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে, একটা চিঠি লিখতে পারতেন না এই হাইডেল প্রজেক্ট নিয়ে, রেল নিয়ে? লিখেছেন এই ডলোমাইটের পাহাড় ভেঙে পড়ছে তা নিয়ে, ভুটানের সঙ্গে মানে ইন্ডিয়ার একটা চুক্তি করার জন্য নদীর বিষয়তে লিখেছেন? কেউ কখনো তারা লিখেছেন? এতজন এমপি আছেন, আমাদের তো একটা এমপি নেই, একটা এখন এমএলএ পর্যন্ত নাই, আমরাই আছি, নিজেরাই করছি। এই যে আমি যখন গেলাম এবারে মিরিকে, আমি অনেকগুলো মিরিকে, আমাকে দেখে অনেকেই খুব খুশি হলো, বহুদিন পরে আমি এসেছি, আমার বিধানসভা কেন্দ্র ছিল। একটা একটা পরিবার থেকে 2 3টে পরিবার আমাকে বলছে যে আমরা আর এই রিলিফ ক্যাম্পে থাকতে চাইছি না, আমাদের এখানে মেয়েরা কোনো প্রাইভেসি এটা নেই, আমাদের একটা ব্যবস্থা করে দিন যাতে করে আমরা একটা রিহ্যাবিলিটেট আমাদের হতে পারে, রিহ্যাবিলিটেশনটা হতে পারে। কিন্তু তারা কি বলছে, সেফ এর সেফ আগে জায়গায় দুবার, থাকতে পারে। বলছে এর আগে দুবার আমাদের ধসে আমাদের সর্বস্ব আমরা হারিয়েছি আমরা, এবারের জন্য 3বার এমন একটা জায়গা রিহ্যাবিলিটেশন হোক যেটা প্রাকৃতিক ভাবে স্টেবল, রাইট। এইটা আমি স্টেবল, এই স্টেবল যেখানে বাঁচতে পারবো, যেখানে বাঁচতে বাঁচতে পারে। পারবো। তার আমি মানে এটা আমি হচ্ছে তারাও আগে ফিল করছে। তারাও ফিল করছেন। আমি একেবারে শেষ প্রশ্নে, আপনি একটু আগে বলছিলেন যে তোমার মাথায় এলো যে দলমত নির্বিশেষের কথা বলছেন, যেহেতু উত্তরবঙ্গ নিয়ে আপনার থেকে অভিজ্ঞ মানুষ গভর্নেন্স এর ক্ষেত্রে সব দিক থেকে খুব কম আছেন, আপনার কি কখনো মনে হচ্ছে বা এখন মনে হচ্ছে যে এই যে রিসেন্ট ডিজাস্টারটা হয়ে গেল, এবং আগামী দিনে এরকম ডিজাস্টার আরো বাড়বে, কেননা জলবায়ু পরিবর্তনের কথা আমরা বলছি, এবং একদম আমি একদম। একটা ফিগার দেখছিলাম যে দার্জিলিং এ যে হারে টেম্পারেচার বাড়বে, এটা দিল্লি থেকে বেশি।
এটা হচ্ছে লেটেস্ট যে আন্তর্জাতিক যে রিপোর্ট, ইউএন রিপোর্ট। গতবার প্রায় 20-25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছিল দার্জিলিং এ, সে আরো ফ্যান বাড়তে চালাতে যাবে। হয়েছে ওনাকে। তো বুঝতেই এইটাই পারছি তো আমরা যে কি হবে। ক্লাইমেট চেঞ্জের, ওই যে অনেকে বলে না ক্লাইমেট চেঞ্জ আবার কি, এটা মাথায় দেয় না গিলে খায়, এক্স্যাক্টলি, ওটা ওটা খায় কিন্তু না মাথায় এলিটদের দেয়। ব্যাপার। এরকম কথা বলে আচ্ছা, আমি তো জানি না পশ্চিমবঙ্গের পরিবেশ মন্ত্রীটা কে। পরিবেশ মন্ত্রী কোন স্টেটমেন্ট দেখেছেন নাকি কাগজে? আমি তো জানি না কে পরিবেশ মন্ত্রী। পশ্চিমবঙ্গের পরিবেশ মন্ত্রী অর্থমন্ত্রীও বটে, চন্দ্রিমা তাহলে ভট্টাচার্য। তাহলে এতগুলো দপ্তর যদি তার ঠিক আছে, স্বাস্থ্যমন্ত্রীও বটে তিনি, তাহলে তার কোনো উদ্বেগ আছে? আচ্ছা, মুখ্যমন্ত্রী যখন ওই যে ইয়ের সময়তে মানে এই যে কার্নিভালে যখন তিনি নাচ টাচ করছিলেন, তখন তার চোখে মুখে দেখেছেন উত্তরবঙ্গ নিয়ে এটা কোনো উদ্বেগের চিহ্ন ছিল? কোনো চিহ্ন নেই তার। উত্তরবঙ্গকে তিনি ছেড়ে দিয়েছেন। উত্তরবঙ্গ দরকার নেই, এখান থেকে কিছু কিন্তু লোক লুট করে ওনারা তো পয়সা উল্টো বলছেন, রোজগার বলছেন করুক, এটাই উত্তরবঙ্গ তিনি যেহেতু চাইছেন, আর আমাদের কিছু না। পলিটিক্যালি আমরা উত্তরবঙ্গে দুর্বল, কিন্তু উত্তরবঙ্গটাকে আমি আরো ধরার চেষ্টা করছি। উনি তো হিসেব দেন যে কতবার উনি উত্তরবঙ্গে গেছেন, 2011 সাল থেকে কতবার উত্তরবঙ্গে উনি গেছেন, কোন তিনি মুখ্যমন্ত্রী গেছেন, এটাই ওনার বক্তব্য। কতবার তার তার নেতাদের ডেকে বলেছেন, তোরা আর যাই করিস লুট করিস না, তোরা যাই করিস ফরেস্ট কাটিস না, তোরা আর যাই করিস মানে নদীর পাথর বালি ইয়ে করিস না। আর এগুলো সব নদীর যে একটা কোর্স চেঞ্জ করে যাচ্ছে, তিনি এসে একবারের জন্য তার উদ্বেগ প্রকাশ করেছেন নাকি এরকম আমি ভাবে কখনো? এইটা দিয়েই শেষ করব। আপনার কি মনে হয় যে ধরুন রাজনীতি আছে, এক দল সরকারে আছে, আর এক দল বিরোধীতে আছে, আপনার হয়তো এই মুহূর্তে বিধানসভায় তো নেই, কিন্তু বামফ্রন্ট বা সিপিএম এর একটা দীর্ঘ ঐতিহ্য, এবং বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে তো অত্যন্ত দীর্ঘ ঐতিহ্য, সারা রাজ্যের ক্ষেত্রেই বটে। 35 বছর আপনারা রাজ্য শাসন করেছেন। রাজনীতিতে উপর নিচ হয় সেটা বড় কথা নয়, কিন্তু রাজনৈতিক প্রজ্ঞা বা রাজনৈতিক অভিজ্ঞতা, তার তো কোনো বিকল্প হয় না। আপনার কি কখনো মনে হচ্ছে এখন এই রিসেন্ট ডিজাস্টারের পরে যে আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এই বিষয়টা কথা বলবেন, যে কি হয়, আপনার সাজেশনটা মুখ্যমন্ত্রীর কাছে রাখবেন? না, দেখুন, আমাদের পার্টি থেকে দার্জিলিং জেলা কমিটি থেকে সমন পাঠক, তিনি একটা চিঠি লিখেছেন আমাদের এই দার্জিলিং এর জেলা শাসককে। আচ্ছা। কিন্তু মুশকিলটা যেটা হচ্ছে, এখন এখানকার যারা আধিকারিকরা আছেন, যেমন পুলিশ কমি, আজ পর্যন্ত, আমি একজন প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন মেয়র, আজ পর্যন্ত কোনোদিন পুলিশ কমিশনারের সঙ্গে আমার দেখা হয়নি। আমি ডিএম কে তাও আমি জানি না। তারা কেউ আমাদের সঙ্গে কোনো বিন্দু মাত্র যোগাযোগ করেনি, কথাও তারা কখনো বলে না। মুখ্যমন্ত্রী যদি আমাদের কিছু পরামর্শ নিতে চান, নিশ্চয়ই আমরা সে পরামর্শ দেব, কিন্তু মুখ্যমন্ত্রী সেটা আমাদের তো শূন্য। কিন্তু আপনি যদি দেখেন, এন্টার উত্তরবঙ্গে, এন্টার দার্জিলিং এর পাহাড় পর্বতে কারা যাচ্ছে বেশি? সব আমরা। মিডিয়াতে পাবেন না এগুলো। আমরা তো সব জায়গায় ইতিমধ্যে পৌঁছে গেছি। কত কত ছাত্র, যুব, বিভিন্ন সামাজিক সংস্থা, আরো তারা করছে, তারা তো আসছে, তারা তো যাচ্ছে, যাচ্ছে সেই ইয়েতে পর্যন্ত, নাগরাকাটাতে, বামনডাঙ্গা পর্যন্ত বিভিন্ন জায়গাতে তারা করছে। আপনি শিলিগুড়ি যে কটা জায়গায়, খড়িবাড়িতে যে বন্যা হচ্ছে, সেগুলো আমাদের লোকেরাই যাচ্ছে। কিন্তু কাগজেও সেটা দেখা যাবে না। আমাদের তো এমএলএ নাই, এমপি নাই, কিচ্ছু নেই, কিন্তু আমরা আছি প্রকৃতিকে বাঁচাতে, দেশকে বাঁচাতে, উত্তরবঙ্গকে বাঁচাতে। আমরা অবশ্যই আছি, আমরা অবশ্যই থাকবো। এর জন্য আমরা ব্যাপকভাবে জনমত সৃষ্টি করব, আন্দোলন আমরা করে তুলবো। অনেক অনেক ধন্যবাদ অশোকবাবু। এবং এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে একজন সাংবাদিক হিসেবে, যে ধরুন 2026-এর নির্বাচন আসছে, এমন একটা সময় ঘটনাটা ঘটেছে। আহ আহ, আগামী বছর নির্বাচন, নির্বাচনের দামামা হয়তো বেজে যাবে। অলরেডি এসআইআর নিয়ে তো বেজে গেছেই, হয়তো আর মাস দু তিনেকের মধ্যেই আরো হবে। উত্তরবঙ্গে এই ডিজাস্টারটা, আমার সঙ্গে কথা হচ্ছিল ডক্টর কুণাল সরকার, আমাদের বিখ্যাত কার্ডিয়াক স্পেশালিস্ট, উনি বলছেন দেখো জয়ন্ত, এটা না, আমরা যেমন ডাক্তার 72 ঘন্টা সময় দিই, এটা সেরকম। যেই 72 ঘন্টা হয়ে গেল, মানুষ সব ভুলে আবার দলে দলে চললো হ্যাঁ। ট্যুরিজমে। তো এই 72 ঘন্টা সিন্ড্রোমের বাইরে আমরা বেরোতে পারবো কিনা, এবং এই আঙুলটা শুধুমাত্র অশোকবাবু বললেন যারা ক্ষমতায় আছেন তাদের দিকে, ক্ষমতায় যারা আছেন তারা অন্য কাউর দিকে আঙুল তুলবেন, রাজ্য কেন্দ্র, কেন্দ্র রাজ্যের দিকে তুলবে, কিন্তু কোথাও না আঙুলটা আমাদের দিকেও তুলতে হবে। আমরা কি করছি? আমরা কি এই যে একদম দার্জিলিং ঠিক এ গিয়ে, বলেছেন, আমি তো আপনার সঙ্গে দার্জিলিং একমত গিয়ে যে এবারে। ওয়েস্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ, যেখানে হ্যাঁ। সেখানে প্লাস্টিক ফেলছি, সেটা কি করছি? ঝোড়াগুলোকে আটকাতে আমাদের কি ভূমিকা? এবং পাশাপাশি এটাও ঘটনা যে সরকারকে বা যারা দায়িত্বে আছে তাদেরকে এই বিপুল আইন ভাঙাটাকে, আইন করে ফেলাটাকে আটকাতে হবে কোথাও। ওইটা উত্তরবঙ্গকে, এবং আমার যেটা মনে হয় সব রাজনীতির বাইরে গিয়ে একটা বোধহয় দীর্ঘ সামাজিক আন্দোলন দরকার এখানে, যে আন্দোলনের একটাই কথা হবে, পরিবেশ একদম। বাঁচাও, উত্তরবঙ্গ বাঁচাও।
পরিবেশ না বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবে না। জলবায়ু পরিবর্তন আমরা সবাই জানি যে কি জায়গায় এসে দাঁড়িয়েছে, অশোকবাবু এক্ষুনি বলছিলেন। কেন একটা আজকের দিনে একটা উত্তরবঙ্গের মতো জায়গায় তার একটা ক্লাইমেট অ্যাকশন প্ল্যান থাকবে না? আমি জানি রাজ্যের একটা ক্লাইমেট অ্যাকশন প্ল্যান তৈরি হয়েছে, সেখানে উত্তরবঙ্গ একটা চ্যাপ্টার আছে, আমি সেই প্ল্যান দেখেছি। কিন্তু উত্তরবঙ্গের জন্য আলাদা করে কেন স্পেসিফিক প্ল্যান হবে না, স্পেসিফিক বাজেট হবে না? এই প্রশ্নগুলো তোলার দরকার। আমার মনে হয় অশোকবাবু, আপনার মতো অভিজ্ঞ মানুষ উত্তরবঙ্গে খুব কম আছেন, রাজনীতিতে বা আদারওয়াইজ। বোধহয় পলিটিক্যালিও আর টু স্ট্রংলি আপনারা সরকারে নেই, আপনারা বিরোধীতেও নেই, আপনারা এমএলএও নন, তাহলেও বোধহয় এই 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 দাবিটা কোথাও ওঠা উচিত, এই এই আশা নিয়ে যে উত্তরবঙ্গের মানুষ আমরা মানুষের সঙ্গে আছি, এই কথাটা বলতে পারি। মানুষের সঙ্গে থাকা এবং এই মানুষের সঙ্গে থাকাটাকে সামনে আনা। এবং আমি এটাই আশা করবো যে দিনের শেষে সব দল মত নির্বিশেষে যা হয়েছে হয়েছে, যা হবে হবে, রাজনীতির জায়গায় উত্তরবঙ্গকে বাঁচাতে গেলে সব দলকেই সামনে আসতে হবে, তার আগে আসতে হবে সমাজকে, আমাদের সবাইকে। শেষ করছি, অনেক ধন্যবাদ। অশোকবাবুর সঙ্গে চিরকালই কথা বলতে খুব ভালো লাগে, আজকে অনেকদিন পর কথা বললাম, অত্যন্ত ধন্যবাদ। জরুরি আলোচনা।